আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়, ডক্টর ইউনূস কি বিশ্বের নতুন বন্ধুর সন্ধান করছেন? আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের অতি পরিচিত লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী আফসানা কিশোয়ারা লোচন। লোচন, কি বলবো আপনাকে, কিশোয়ারা আপা, ওকে? বলেন। আপনি ভালো আছেন? দেশের এই পরিস্থিতিতে সবাই যেমন আছে আমিও তেমন আছি। আবার আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আহ আপনি এসছেন, সেই জন্য দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুটা আপনাকে বলেছি, সে দর্শকদেরও বললাম যে ডক্টর ইউনূস কি নতুন বন্ধু খুঁজছেন। কারণ আমরা জানি যে যখন নাকি উনি এসেছিলেন এবং ওনার সাথে আহ, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী যে সরকার ছিল, বাইডেন সরকার, ক্লিন্টন সরকার, মানে ওনাদের সরকারের একটা ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওদের সরকার চেঞ্জ হওয়াতে যুক্তরাষ্ট্রের ওদের সম্পর্কের একটা পরিবর্তন দেখা গেছে। তো সেই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনাটা করবো আর কি আজকে। তো আমি প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূস ইউরোপ ও আমেরিকার সাথে খুবই ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। তাদের আপনি জানেন যে ফ্রান্সেও ওনার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমেরিকাতে তো ছিলই, আছেও। এদিকে চীনের সাথে কিন্তু আমেরিকা এবং ইউরোপের একটা সম্পর্ক ভালো না, বৈরী এক সম্পর্ক, যা ট্রাম্প ক্ষমতা আসার পরে সেই সম্পর্ক কিন্তু আরো খারাপ হয়েছে। এরকম অবস্থায় ডক্টর ইউনূস চীনে যাচ্ছেন, চীন সফরে যাচ্ছেন। তো এই যে একটা আপনি ট্রায়াঙ্গেল অবস্থাটা যেটা দেখলাম, এটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? আপনার কি মনে হয় ডক্টর ইউনূসের মুভমেন্টটা কি হতে পারে? চায়না যাচ্ছেন। বাবা, ঘটনা হচ্ছে যে বাংলাদেশের তো বৈশ্বিক রাজনীতিতে আমরা যেটা বলি যে বন্ধু দেশ। হুম। বাংলাদেশ একটা ছোট দেশ। এখন বন্ধুদের যদি না থাকে এবং আপনি যদি প্রতিবেশীর সাথে সম্পর্কটা না ভালো রাখতে পারেন, আমরা যেটাকে রিজিওনাল ইন্টিগ্রেশন বলি, যে ছোট দেশ এবং বড় দেশের যে সম্পর্ক থাকে সেটা যদি উষ্ণ পর্যায়ে না থাকে, তখন কিন্তু বিশ্ব রাজনীতিতে আপনার নতুন বন্ধু খুঁজতেই হয়। আপনি যদি খেয়াল করেন, আমরা সবাই দেখেছি, জানি, বুঝি, ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতায় আসার পরই ওনার ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে গিয়ে সেই পুরনো রাজনীতি, কিন্তু ভারত বিরোধিতা। উনি এবং ওনার গ্যাং, ওনারা প্রতি মুহূর্তে ভারত বিরোধিতা করেছে। রিজিওনাল ইন্টিগ্রেশনকে ওনারা তৃণাদপি তুচ্ছ জ্ঞান করে এই কাজটা কিন্তু প্রতিনিয়ত করে গিয়েছে। এখন আমেরিকার সাথে যে সম্পর্ক ছিল, আমেরিকার রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এটা খুব স্বাভাবিক, যেটা হবেই। এটা হওয়ারই কথা ছিল, যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু এখনো হয়ে উঠেনি। ঠিক আছে, আমেরিকা কিন্তু বিশ্বব্যাপী দেখেন বিভিন্ন ফান্ড কার্টেল করছে, কেটে দিচ্ছে, কিন্তু তারা বিভিন্ন ফান্ড বন্ধ করে দিচ্ছে। তো এমন পরিস্থিতিতে ইউনূস যে নতুন বন্ধু খুঁজবে, সেটা তো খুব স্বাভাবিক। এবং নতুন বন্ধু কি শুধু দেশ হবে নাকি পরাশক্তি হবে? পরাশক্তি ছাড়া কি আপনি টিকে থাকতে পারবেন? আমাদের দেশে কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে আপা, 6টা পরাশক্তি কিন্তু এর মধ্যে কাজ করেছে, তাই না? আমেরিকা ছিল, চীন ছিল, ভারত ছিল, রাশিয়া ছিল, ইউরোপীয় ইউনিয়ন ছিল, এবং সবাই যেটা খেয়াল করে না, মধ্যপ্রাচ্যও কিন্তু ছিল আপা। কাতারের এবং সৌদি আরবের একটা ভূমিকা ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে ইউনুস চীনের দিকে যাবে, কারণ চীনের আমাদের এখানে বিরাট ধরনের কি আছে, তাদের আমাদের এখানে অনেক ধরনের বাণিজ্যিক ব্যাপার স্যাপার আছে, এবং চীন একটা উদীয়মান পরাশক্তি। চীনও চাচ্ছে বাংলাদেশে ওই ধরনের একজনকেই বসাতে, যে আমেরিকার প্রতি ঝুঁকে থাকবে না, তাদের প্রতি ঝুঁকে থাকবে, তাদের বশংবোধ হবে। এটা তো পরাশক্তিগুলোর আবার সেই প্রথম থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু এই খেলাগুলা চলছে। আগে এক কেন্দ্রিক হয়ে গিয়েছিল রাশিয়ার পতনের পরে, সেটা কিন্তু এখন বিভিন্নমুখী হয়ে গেছে। এখন এই সময় আপনি কোন দিকে হেলে থাকবেন, কার সাথে বন্ধুত্ব করবেন, সেটার উপরে কিন্তু আপনার রাজনৈতিক স্থিতিশীলতাও নির্ভর করে, রাজনৈতিক অস্তিত্বও নির্ভর করে। ইউনুস এটা বুঝে দেখে ইউনুস নতুন বন্ধু খোঁজার জন্য চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। ঠিক আছে, আপনার নতুন বন্ধু খোঁজার জন্য চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে ওর একটা, আমরা বলতে পারি যে একটা ফার্স্ট মুভমেন্ট, রাইট? ইউনুসের, ডক্টর ইউনুসের, যেহেতু আমেরিকার সরকার বদলে গেছে
আমেরিকার হুম হুম সাথে একটা রিলেশনশিপের একটা তারতম্য হয়েছে আগের থেকে। হুম। আহ, ঠিক আছে। আমরা এখন এই এই এরই জের ধরে যেটা জানতে চাই যে আম, এটা পরিষ্কার হয়ে গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে বাইডেন সরকার প্রত্যক্ষ মদদে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছেন। এবং আপনি জানেন যে টাইম টু টাইম ফান্ডিং, তারপরে কারা কারা আর্মিকে প্রেশার করেছে যে যেন কোনো মুভমেন্ট না করে, এগুলো আমরা জানি মোটামুটি ভাবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ইউনূস বাংলাদেশের ক্ষমতায় এসেছে এবং উনি একটা ভাব করেন যে উনি আসলে খুবই মানে ফ্রম উনি নোরওয়্যার উনি চলে এসেছেন ক্ষমতায়। এটাকে আপা আমরা একটা মানে প্রচলিত একটা কথায় বলি আর কি, এটাকে আমরা বলি ন্যাকামি। আমি কিছু জানতাম না, আমাকে ছাত্ররা এনে বসিয়েছে। আরে তুমি তো সেই 2006-এরও আগে থেকে এখানে বসার জন্য অস্থির হয়ে আছো। তুমি দল গঠন করছো, তুমি নানা ষড়যন্ত্র করছো, আর তুমি এখন এসে বলছো যে আমি কিছুই জানতাম না, আমাকে হঠাৎ করে এনে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা এক ধরনের ন্যাকামি। এখন সেটা হলো যে এত কিছুর পর উনি এসে বসলো, সেটা উনারও আনফরচুনেট বলতে পারে যে এই মুহূর্তে তারপর উনি আসে বসার পরই আমেরিকার নির্বাচন হলো, সরকার বদলে গেল, ওনার ডাইনামিক্সও চেঞ্জ হয়ে গেল না। তো এখন আমেরিকার সাথে তারা আগের সম্পর্কটা নাই। ভারতের সঙ্গেও কিন্তু উনি শুরু থেকে এসেই উনি ভারত বিরোধিতা লেগে গেছে, পাকিস্তানের দিকে বন্ধুত্ব উনার করার চেষ্টা করেছে, তো সেটাও নাই। ইউরোপের সাথেও যে খুব একটা সন্তুষ্ট ইউরোপ আছে তাও কিন্তু না। বিশেষ করে সম্প্রতি গার্ডিয়ান পত্রিকায় আপনি যেটা দেখেছেন, আহ, যে প্রতিবেদনটা, সেটাতে কিন্তু এরকম একটা ইঙ্গিত দেয়। এরকম অবস্থায় আবার চীন, আপনি আপনি আমি সবাই বুঝতে নতুন বন্ধু খুঁজতে উনি চীন সফরে যাচ্ছে। এদিকে আবার দেখা যাচ্ছে রাশিয়া কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের একটা পরম মিত্র দেশ না। আবার রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে ইউনুসের যোগাযোগ আছে। এবং আমরা গতকালকেই গত পরশু দিনই রাশিয়ার রাষ্ট্রদূত জামাতের সাথে একটা ইফতার পার্টিতে জয়েন করেছে। তো এই একটা যে অবস্থা, মানে ইউনুস কি অতিমাত্রায় চীন আর রাশিয়ার দিকে ঝুঁকবে তাহলে মনে করেন আপনি? বা রাশিয়া কি আসলে, রাশিয়ার সাথে তো ইভেন তো আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা অন্যরকম একটা মিত্রতা আছে বঙ্গবন্ধুর আমল থেকে, সময় থেকে। আপনার কি মনে হয়? রাশিয়া তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বন্ধু। চীনের সাথে ঠিক আছে রাশিয়া। এখানে আপা অনেকগুলো পয়েন্ট আপনি একসাথে বলেছেন। আপনি বলছেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক তেমন ভালো না, তাই তো? কিন্তু আপা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক কিন্তু খুব ভালো। ওকে। আপনি 8ই মার্চে যদি আপনি সারা কুকের কাজকর্ম দেখেন, মানে ইউরোপীয় ইউনিয়নের যে ব্রিটিশ হাই কমিশনার আমাদের সারা কুক, উনি 8ই মার্চে আমাদের বিশ্ব নারী দিবসের প্রোগ্রামে 4জন পোটেনশিয়াল নারী নেত্রীকে নিয়ে গেছেন। ঠিক আছে আপা, 4জনই পোশাক নিয়ে কিছু বলার দরকার নাই, বলা উচিতও না, এটা যার যার চয়েস। 4জনই আপা আহ ওনারা খুবই পর্দানসীন, সেই জায়গা থেকে উনি নিয়ে গেছেন। তো ইউরোপীয় ইউনিয়ন কাদেরকে মডারেট মুসলিম দল হিসেবে বা মডারেট ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এটা তাদের স্টেপ বাই স্টেপ কাজকর্ম দেখলেই বোঝা যায়। এবং গত 3 মাসে সারা কুক আপা জামায়াতের আমিরের সাথে 2বার মিটিং করেছে। মিটিং করেছে। ঠিক আছে। আর রাশিয়ার কথা যেটা বললেন আপা, আজকে 7 মাস ধরে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা আছে। রাশিয়ার কিন্তু আমাদের দেশে বিরাট ধরনের ইনভেস্টমেন্ট। মানুষ কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক যেটা আবার সেটা কিন্তু ট্রেডের এখন, এখনকার বিশ্বে কিন্তু সব সম্পর্ক ট্রেড, বাণিজ্য আপা। বাণিজ্য, হুম। তো রাশিয়ার কিন্তু বিরাট একটা ইনভেস্টমেন্ট আমার দেশে, এবং সেটা কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সেই জায়গা থেকে কিন্তু সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করবে। এবং এটা আমার কাছে মনে হয় যে অন্য একটা দেশের তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে এটা খুব স্বাভাবিক পদক্ষেপ। রাশিয়ার জন্য আওয়ামী লীগ আসলো না, মুক্তিযুদ্ধের শক্তি আসলো না, জামাত আসলো, এখন কিন্তু সেই বিষয়টা অত বেশি ধর্তব্যের বিষয় হবে না যদি আমরা সেটা তাদেরকে না বুঝাতে পারি। এখন আমাদের দেশের মানুষ যদি রাশিয়াকে বুঝাতে না পারে যে আমরা সমস্যায় আছি, রাশিয়া কেন এই ব্যাপারে শতপ্রণোদিত হয়ে আমাদের দিকে কাজ করবে? আপনার কি মনে হয় যে আপনি হলে এই কাজটা করতেন, যে আমি আপনাকে আমার ব্যথার কথাটা জানালাম না কিন্তু আপনি নিজে জেনে আমার ব্যথা দূর করার চেষ্টা করবেন? এটা কি হবে আপা? তো সেই জায়গাটাতে আমি রাশিয়ার পরিস্থিতিটা দেখি। আর চীন আপা, চীন
আম, আমাদের যেটা হয়েছে আপা, জামাত ইসলামিক বলি বা শিবির বলি বা হিজবুত বলি, দীর্ঘদিনের প্রচেষ্টায়, কিছু কিছু মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় এই দলগুলা কিন্তু অনেকের কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে। এবং চীন সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। চীন কিন্তু জামাতের প্রতিনিধি দল এই পর্যন্ত 2বার নিয়ে গেছে তার দেশে সফরে। হুম। ঠিক আছে, তো চীন সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। সে দেখেছে যে আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে নেই, এবং বিএনপি নিয়ে সে তার দেখা যাচ্ছে যে হিসাব নিকাশ গুলা করে ফেলেছে। এখন সে চাচ্ছে এমন কোন একটা দলকে বসাতে যেটা তার প্রতি বসঙ্গত থাকবে। এটা আমি আপনাকে প্রথমেই বলেছি। তো এইখানে এই খেলাগুলাই আপাতত চলছে। তাহলে আপনি আপনার কথা থেকে যেটা আমি বুঝতে পারলাম যে মোটামুটি ভাবে যেই আমাদের স্বাধীনতার পক্ষের মিত্র রাষ্ট্রগুলো, তার মধ্যে আমি রাশিয়াকে তো 1 নম্বর ধরি, ভারত রাশিয়া এরা তো বাণিজ্যিক কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, বিকজ এটাও সত্যি যে অলমোস্ট 8 মাস হয়ে গেছে, কিন্তু হুম আমাদের হুম। দেশে যে অস্থিরতা নৈরাজ্য এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন বা নিউজ, বাংলাদেশি নিউজ মিডিয়া তো আসে না। এবং সত্যি কথা বলতে আমাদের মানে পৃথিবীর সবাই এখন কিন্তু দেখতে পায়, মানে আমরা কিভাবে বলছি, ডেলিভার করছি সেটাও একটা, কিন্তু মানে সবাই কিন্তু সবকিছু দেখে। কিন্তু তারপরেও আপনি বলতে চাইছেন যে এখন আসলে সবাই আহ মানে অন্যান্য দেশগুলো যেগুলো মিত্র বলেন, শত্রু ছিল বলেন বা নিউট্রাল ছিল, তারা আসলে বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সবার সাথে একটা আহ একটা সহাবস্থানের নেগোসিয়েশনে যাচ্ছে, হ্যাঁ, সহাবস্থানে নেগোসিয়েশন। বা একটা নেগোসিয়েশনে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে, এরকম একটা ভাইব আপাতত আমরা পাচ্ছি। বাট ভেতরে কি হুম। হচ্ছে আমরা আসলে এখনো জানি না। জানি ব্যাপারটা না, জি। আপাত দৃষ্টিতে এরকম মনে হচ্ছে। ঠিক আছে। এই বিষয়টা আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম। এখন আসি, আমরা গত কিছুদিন যাবৎ জাতিসংঘের মহাসচিব যাবেন, জাতিসংঘের মহাসচিব যাবেন, এটা নিয়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া দেখছি। বিকজ ডক্টর ইউনূসের কাছে আপনি যেটা বৈশ্বিক ব্যাপারগুলো আলোচনা করলাম, সেইভাবে কিন্তু ডক্টর ইউনূসের আহ, দৃশ্যমান, যেমন প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধানদের অনেক কর্মসূচি থাকে, বড় বড় সিনিয়র নেতাদের সাথে, বিশ্বের এক দেশের প্রধানের সাথে আরেক দেশের প্রধানের একটা মিটিং বা আহ, কার্যক্রম এসব থাকে। সেটার জায়গা থেকে আমি দেখছি যে জাতিসংঘের মহাসচিব অবশ্যই একজন খুবই বড় মাপের মানুষ, কিন্তু আমাদের দেশের রাষ্ট্রের যে প্রধান এখন, ওনাকে আসলে এই মানুষগুলাকে ওনাকে জাতিকে দেখানো হচ্ছে যে উনি আসলে এই মানুষগুলাকে আসতেছে, মানে একটা ব্যস্ততা, একটা খুবই নিজের গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ লোকরা আসতেছে, তা একটা উনি দেখাচ্ছে। এটা আমাদের কাছে মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে। আমি আসলে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলা পাই সেগুলো আপনাকে আমি আমার দর্শকদের বলি, যে ভাইবটা পাই, ওরা মনে করছে যে অনেকটা নাই কাজ তো খই ভাজি টাইপের ব্যাপার। তো যাই হোক, উনি এসছেন, মহাসচিব এসছেন, উনি ইউনূসের সাথে রোহিঙ্গা ওখানে গেছেন। আমরা সবাই ভেবেছিলাম যে রোহিঙ্গা ইস্যুটা একটা সলভ হবে বা একটা কিছু হবে, দে ক্যান গো ব্যাক টু দেয়ার কান্ট্রি, এবং ওরা এটা চায়ও। হ্যাঁ, কিন্তু এই যে ইফতার পার্টিতে এত কত লাখ, 1 লাখ লোক বা ওরকম কত ইফতার পার্টিতে একজন মারাও গেছে স্ট্যাম্পিড হয়ে, না? এই যে উনি আসলেন, এই যে ওনারা দেখা করলেন, আসলে ওনাদের আসল উদ্দেশ্যটা কি, কি মনে হয়? আর জাতিসংঘের ভূমিকা তো আমরা এতদিনে দেখে ফেলেছি। আসলে ওনাদের বুঝতে পারেন কি মনে হয় আপনাদের কাছে? তারপর দেখেন, জাতিসংঘকে আমরা অনেক বড় কিছু মনে করতাম। দেখেন, ট্রাম্প কিন্তু বলে ফেলছে যে জাতিসংঘ গুড ফর হ্যাঁ, নাথিং। নাতি। এবং আবার দেখেন, ফান্ড কিন্তু 25% থেকে 3%-এ নামিয়ে এনেছে, খেয়াল করেছেন কিনা? হ্যাঁ। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে কিন্তু $20 কোটি কমিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের জন্য যে সাহায্য আসার কথা, সেটাতে কিন্তু মার্কিন সহায়তা কমে গেছে বিশ বিশ কোটি ডলার। এবং এই কারণে রোহিঙ্গাদের যে খাবারের বরাদ্দ ছিল আপা, কিন্তু তাদের খাবারের বরাদ্দ ছিল জনপ্রতি $12 পার ডে, সেটা কিন্তু এখন $6 নেমে এসছে। মানে হাফ। তো হ্যাঁ, তো মানে অনুমান করা হচ্ছে আর কি, যে যে আসছে এপ্রিল, আর কয়েকদিন পরে এপ্রিল শুরু হবে, এপ্রিল মাস থেকে রোহিঙ্গা শরণার্থীদের যে খাবার কেনার পরিমাণ সেটা 52% কমে যাবে। ঠিক আছে।
তো উনি এসছেন রোহিঙ্গা সমস্যার সমাধান দিতে, এবং তিনি সেটা সমাধান করতে যাচ্ছেন হচ্ছে গিয়ে ইফতার পার্টি দিয়ে। এখন আমরা যদি কথার কথা ধরেও নেই যে 20 লাখ রোহিঙ্গা আছে, 20 লাখের মধ্যে 1 লাখকে উনি ইফতার পার্টির জন্য চুজ করেছেন। এই 1 লাখ কারা আসবে? কেন? ওই 20 লাখের থেকে এই 1 লাখ আলাদা কেন? এই প্রশ্নটা আপনার মনে আসে নাই কারো? হুম, অবশ্যই এটা কিন্তু আসা উচিত। পিক এন্ড উনি চুজ কেন? কেন উনি যাবেন হচ্ছে গিয়ে ক্যাম্প 18-তে লার্নিং সেন্টারে যাবেন, উনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন, রোহিঙ্গা কালচারাল মেমোরি যেটা সেন্টার সেটা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন। এখান থেকে কিন্তু আপা আমার দেশের কালচারাল সেন্টার সব ভেঙে গিয়েছে। আমার দেশের মুক্তিযুদ্ধের সকল স্মারক, আজকে দেখলাম আজিমপুরে কবরে স্থানে একজন বীর প্রতীকের কবর, সেখানে মুক্তিযোদ্ধা বীর প্রতীক লেখা, তার ওটা সব মুছে দেওয়া হয়েছে। আমার দেশের কালচারাল সেন্টার মেমোরি সব ধ্বংস হয়ে যাচ্ছে। উনি রোহিঙ্গা মেমোরি সেন্টার পরিদর্শন করতে গিয়েছেন কিন্তু, ঠিক আছে। এবং তিনি এটা শুনে খুশি, রোহিঙ্গারা বলছে যে আমাদের কোনো দাবি দাওয়া নেই, আমাদেরকে আমাদের দেশে নিয়ে যান তাহলেই হবে। এখানে আপা অনুমান করা হচ্ছে যে, এটা কিন্তু আপা অনুমান, আমার কাছে যেহেতু কোনো তথ্য প্রমাণ নেই, এখানে অনুমান করা হচ্ছে যে যে বিপুল পরিমাণ অস্ত্র রোহিঙ্গাদের হাতে এসছে, তাদেরকে দিয়ে একটা আনরেস্ট ঘটানোর জন্যই উনি হয়তো কোনো কারণে কোনো গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য এসছেন কিনা বলা যাচ্ছে না। এটা একটা পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট, মধ্যপ্রাচ্যে যে বিপুল পরিমাণ রোহিঙ্গা যাচ্ছিল এবং যাচ্ছে, তাদের 69,000কে কিন্তু পাসপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার কথা হ্যাঁ, বলা হয়েছে। উনি এই জিনিসগুলোই হয়তো আহ, দে- করতে এসছেন, এটা হতে পারে। এবং আরেকটা জিনিস যেটা, ইউনুসকে দেখানো শক্তিশালী, আপনি যেটা প্রথমেই বললেন যে ইউনুসের পিআরটা ঠিক রাখা, বিশ্বে যেন ইউনুসের একটা গুড ফেস দেখা যায়, যে হ্যাঁ ওর ডাকে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে 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 আসে। আপনি মানে প্রত্যক্ষ অর্থে কি পাচ্ছেন, আপনি কি কোনো চুক্তিতে যাচ্ছেন কিনা, কোনো শান্তি আসছে কিনা, সেগুলো ধর্তব্যের বিষয় নাই। আমাদের আছে না, আমরা বড় বড় নেতাদের সাথে আমি যেই হয়ে গিয়ে ছবি টবি তুলে একটা পোস্ট করে সাংঘাতিক একটা বিষয় করতাম যে আরে আমি অমুককে চিনি, তমুককে চিনি, অমুককে চিনি। ওনার অবস্থা অনেকটা সেরকম, উনিও জাতিসংঘের অমুককে চিনি, উনি ইলন মাস্ককে চিনি, তমুককে চিনে। কিন্তু আমার দেশের জনগণের জন্য দিন শেষে আপা একটা বিগ জিরো চলে আসে আর কি। তো জাতিসংঘের যিনি এসছেন, ওনার নামটা গুতেরাস সম্ভবত নাম। তো উনি আমাদের জন্য খুব বড় কোনো কিছু নিয়ে এসছে এটা ভাবার কোনো কারণ নেই। উনি হয়তো কোনো ধরনের অশান্তিকে জিয়ানোর জন্যই এসছে, এটা জনগণের অনেকে অনুমান করছে। আমি আপনাকে বারবার বলছি আমার কাছে তথ্য প্রমাণ নেই। হ্যাঁ, হ্যাঁ, এ- অবশ্যই। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা ভেসে বেড়াচ্ছে, আমি সেটা আপনাকে জানালাম জাস্ট। হ্যাঁ, অবশ্যই। মানে আমার কাছেও মনে হচ্ছে যে দেশে এরকম চলছে, এই যে একটা অরাজক অবস্থা, আম, এ- একটা মব কালচার চলছে, তারা আহ সেখানে এসে মানে পুরো ব্যাপারটাই একটা, উনি চলে গেলেন রোহিঙ্গার ওখানে। বাংলাদেশের মানুষ, আহ, আমার নেশন, মানে আমার তো ফার্স্ট আসবে না ওখানে। একজন দেশের প্রধান হিসেবে তার কোনো বক্তব্য নাই, উনি চলে গেলেন। উনি আসলে কি করতে চাচ্ছেন এটা বোঝা যাচ্ছে না। এবং আহ মানুষই বুঝতে পারছে কিনা, আন্তর্জাতিক ভাবে অন্যান্য দেশও তো আছে, তারাও কি করছে, আসলে ডক্টর ইউনূসের উদ্দেশ্যটাই বোঝা যাচ্ছে না। সেটাই হচ্ছে হ্যাঁ, ডক্টর ইউনূসের আপা উদ্দেশ্য না বুঝার কারণ কি? আমি এই জন্য বলতেছি ওনার উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না। ওনার ওনার যে, মানে উনি যা বলছেন, হ্যাঁ, হুম হুম ওনার যখন বক্তব্যগুলো আপনি শুনবেন, যে হুম ওনার প্রতিটা ওয়ার্ড আপনি শুনে দেখেন, ওনার কথা এবং উনি যে কথাটা বলেন ঠিক অপোজিট একটা কিছু হয়। হ্যাঁ, হ্যাঁ, এবং প্যাথোলজিক্যাল লায়ার উনি, যেটা বলবেন তার বিপরীতটাই তো হবে। হবে। এটাই তো ধরে নিতে হবে। উনি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ শক্তি, উনি হুম। জামাতের শিবিরের হিজবুতের মদতপুষ্ট। তো ওনার কাছ থেকে আমরা সত্যিকার অর্থে কি আশা করছি? আমাদের আশার বিষয়বস্তুটা কি ওনার কাছ থেকে? উনি শান্তিতে যে নোবেলটা পেয়েছেন সেটা দিয়ে আমাদের জন্য শান্তি নিয়ে আসবেন, আমরা এই ধরনের কিছু ভাবছি? না, ওনার কাছ থেকে শান্তি আশা করছি না, কিন্তু আমি অ্যাজ এ বাংলাদেশি, আমি আসলে আমার বাংলাদেশের 20 কোটি মানুষের, 20 কোটি বাদ দেন, 3 কোটি ওদের বাদ দেন, বা 17 কোটি বা 12 কোটি মানুষের
কথা আমি ভাবছি। একটা রিক্সাওয়ালা যখন হাহাকার করে, আমি তার কথা বলছিলাম। আমি আজকেই 4-5 জন মানে ওই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনের বক্তব্য আসে না, আমি এই কথাগুলাই বলতেছেন। উনি চানটা কি? আমরা খেতে পাচ্ছি না, আমাদের মেয়েরা বাইরে বেরোতে পারছে না, সন্ধ্যার পরে বাইরে বেরোতে পারছে না, কাউকে নিয়ে বের হতে হয়, 2,000 টাকার বেশি পকেটে রাখার জন্য ভয় পাচ্ছি, টাকা নিয়ে একটু বেরোলে 500 টাকা পকেটে থাকলে মানে 5 টাকা দিয়ে বলতেছে বাড়ি চলে যাও। এই যে একটা অবস্থা, ওনার তো রেসপন্সিবিলিটি আছে। উনি কি চান, ওনার উদ্দেশ্য কি, তার থেকে বড় ব্যাপার আমাদের পাবলিকদের বুঝতে হবে উনি আসলে কি চান। সেটা আমাদের বের করতে হবে, আমাদের পাবলিকদেরকে মেসেজটা পৌঁছাতে হবে। এবং তার তখনই প্রশ্নটা আসলে, আসলে ইউনূস কি চান? ইউনূস যদি চান দেশটাকে সত্যি সত্যি তালেবানদের হাতে দিয়ে দিবেন, তাহলে আমাদের পাবলিকদেরকে আমরা কি বাংলাদেশের মানুষ তা চাই? আমরা চাই। যদি চাই তাহলে একরকম, আর যদি না চাই তাহলে এখনই আমাদেরকে দাঁড়াতে হবে। কি করতে হবে? আমাদেরকে আমাদের ভয়েসটাকে রেইজ করতে হবে, আমাদের প্রতিবাদ মুখর হতে হবে। ইউনুসকে অ্যানালাইসিস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি, আমরা আমরা আমি আপনি বা আমাদের মতো যারা একটু পড়াশোনা করি বা একটু পৃথিবী সম্পর্কে খোঁজ রাখি তারা জানি। কিন্তু আমাদের যে 10 কোটি 12 কোটি সাধারণ মানুষ, আপনি 10 কোটি 5 কোটি প্রান্তিক মানুষ, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছে। তাদের কাছে আমাদের এই মেসেজটাকে কেমনে করে তারা বুঝবে আমাদের কথাটা? দ্যাট ইজ আওয়ার, মানে এই মুহূর্তে আমাদের এটাই করণীয়। কারণ ওরা কিন্তু বুঝতেছে না বিষয়টা। আবার ঘটনা হচ্ছে যে মনে করেন যে আপনি যেটা বললেন, আমিও বলি বিভিন্ন জায়গায় যে 12 কোটি মানুষ, সাধারণ মানুষ, আমাদের মেয়েরা বের হতে পারছে না, বা নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতা। আপনি কিন্তু প্রথমে একটা কথা বলেছেন যে রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এখন আবার রেসপন্সিবল আপনি তখনই হবেন, অ্যাকাউন্টেবল তখনই হবেন যখন আপনি নির্বাচিত হবেন, এক্স্যাক্টলি, আমি ওখানেই আসতাম আসলে। হ্যাঁ। ঠিক আছে। তো ওরা তো আপাদমস্তক দখলদার, পাকিস্তানি দখলদার। দখলদার হানাদার বাহিনীর মতন লালবদররা সবকিছু দখল করেছে। তারা একটা দখলদার বাহিনী। তাদের আলটিমেট গোল আপা, এটা আমরা বরাবরই বলে আসছি, জুলাই মাস থেকেও বলেছি, আগস্টেও বলেছি, এখনো বলছি আপা, কালার চেঞ্জের যে টেক্সট বুক, কালার রেগুলেশনের, রেজিম চেঞ্জের যে টেক্সট বুক, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যে দেশে দেশে প্রায় 69টা দেশে আপা বিভিন্ন গভর্নমেন্টে তারা কি করেছে, পতন ঘটিয়েছে। এবং এই টেক্সট বুকেই তারা পতন ঘটিয়েছে। বাংলাদেশে আপা তাৎক্ষণিকভাবে একটা গৃহযুদ্ধ লাগে নাই। কারণ হচ্ছে গিয়ে যাদের উপরে এই ক্লিনজিং এর কাজটা চলেছে, যেমন সংখ্যালঘু বলেন, আওয়ামী লীগ বলেন, তারা সশস্ত্র কোনো প্রতিরোধ গড়ে তোলে নাই, তাই তো। তো কালার রেগুলেশনের ব্যাপার আলটিমেট গোল থাকে হচ্ছে ব্লাডশেড। এবং সেই ব্লাডশেডের আগে যেটা করা হয়, প্রত্যেকটা প্রশাসন বলেন, ইনস্টিটিউশন বলেন, প্রত্যেকটাকে ধ্বংস করে দেওয়া হয়। তারই প্রক্রিয়ায় কিন্তু প্রথম কাজটা করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সময়, যারা আমাদের প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী, তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার একটা প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। ইউনুসরা কিন্তু সেই কালার রেগুলেশনের টেক্সট বুক ধরে এসছে। মাঝখানে আবার শুধুমাত্র আমেরিকার এই প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার কারণে জিনিসটা একটু থমকে গিয়েছে। থমকে যাওয়ার পরেও আপা এখন কি হচ্ছে দেখেন, জর্জ সরোস যে এসব কাজের জন্য বিভিন্ন জায়গায় ফান্ডিং করে, সে কিন্তু বাংলাদেশে এখন যেহেতু ডিরেক্ট ফানেল করতে পারছে না টাকা, সে কানাডার মাধ্যমে টাকা ঢুকানোর চেষ্টা করছে আপা। তো আমাদের হাতে খুব বেশি সময় আছে এটা কিন্তু না। বাংলাদেশের মানুষ তালেবান হতে চায় কিনা, বাংলাদেশের মানুষ শরিয়া চায় কিনা, এটা তারা জিজ্ঞেসও করবে না। তারা তাদের প্রক্রিয়াতে আপা এটা পুশ করে দিবে। তো সেই জায়গাটাই মানুষকে আমাদের বোঝানো দরকার যে একটা সরকার, সেটা নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক, অন্তর্বর্তীকালীন সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি বা অবৈধ সরকার বলি আপা, আমাদের প্রশাসনগুলো তো সব বিলুপ্ত হয়ে যায়নি। তাদেরকে কেন কাজ করতে দেয়া হচ্ছে না? তারা তো তাদের নিজেদের পছন্দ মতন লোক প্রতিটা জায়গায় বসিয়েছে, তাও কেন কাজ করতে দেওয়া হচ্ছে না? কেন ন্যূনতম নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না? খোদ ঢাকা শহরে আবার সন্ধ্যার পরে মানুষ বের হতে পারবে না, এটা আপনার জীবদ্দশায় আপনি কখনো ভেবেছেন? বা আমার জীবদ্দশায়, আমি 41 বছর ঢাকা শহরে ছিলাম, আমি রাত্রে 12টা 1টা 2টা যে কোনো সময় আসতে পেরেছি।
রাতে 4টায় আসতে পেরেছি, সেই জায়গায় এখন নাকি সন্ধ্যার পরে যাওয়া যাচ্ছে না। এই প্রশ্নগুলো তো জনগণকেই করতে হবে আপা। এই জায়গার প্রশ্নগুলা কিন্তু আপনি আমি প্রবাস থেকে করলে শুধু হবে না, এটা আপামর জনসাধারণের এবং আমাদের যারা থাকে, আমি সব সময় বলি যে কৃষক শ্রমিক মেহনতি জনতা যতক্ষণ না এই প্রশ্ন করবে, এই প্রশ্ন দিয়ে জর্জরিত করবে, সরকারকে প্রেসার গ্রুপ হিসেবে কাজ না করবে, ততক্ষণ কিন্তু এই অবস্থা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গা থেকে মুক্ত হওয়ার প্রতিরোধ গড়ার বা ইউনুস তো একা না, এটা একটা টোটাল শক্তি, তাই না? ওরা একটা আহ, শক্তির মতন একটা কি বলবো মধুর চাকের মতন তৈরি করেছে। সেটাকে যদি প্রতিহত করতে হয়, তাহলে কিন্তু ওই সবাইকে একসাথেই কাজটা করতে হবে এবং এই প্রশ্নগুলো বারবার আনতে হবে যে 7 মাসে আমার অর্থনৈতিক অবস্থা কি, আমার নিরাপত্তার অবস্থা কি, নারীর অবস্থান কি, হ্যাঁ, আমার বেকারত্ব কোথায় গিয়েছে, আমার আমদানি রপ্তানির অবস্থা কি, এগুলো সবকিছু নিয়ে প্রশ্ন করতে হবে। এবং তার আলটিমেট গোল কি, তাকে দেওয়া আনা হয়েছে, সে যে জিনিসের জন্য এসছে, তাকে বলা হয়েছে সে দ্রুততম সময় একটা নির্বাচন দিবে। সে এখন আমৃত্যু নির্বাচন না দেওয়ার জন্য একটা প্রক্রিয়াতে হাত দিয়েছে। আজকে বলে যদি ছোট সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে, কালকে বলে যদি বড় সংস্কার হয় তাহলে আগামী জুনে। মানে সে আমৃত্যু থাকবে। যে ফ্যাসিবাদকে তারা এগেনস্টে কথা বলে এসছে, তারা এখন ফ্যাসিবাদের বাপ হয়ে বসে গিয়েছে। কি বলবো আপা। আপনি কি জানেন যে প্রবাস থেকে একজন আপনারা আমাদের অতি পরিচিত, আমি নাম বলতে চাই না আমার এই শোতে, তো উনি আহ, মানে বলেছেন যে আজকে তো সকাল হবে এখন বাংলাদেশে, সিপিবি কমিউনিস্ট পার্টির অফিসটা আজকে অ্যাটাক করা হবে এবং আশেপাশের সব দোকানদারকে বলছে দোকান বন্ধ রাখতে। এটা কিন্তু সেম হয়েছিল 32 নম্বর যখন ধ্বংস করা হয় তখন, এরকম। মানে এই যে একটা, আপনার কথাটার পরিপ্রেক্ষিতে আমি এই প্রশ্নটা করছি আর কি। এই যে একটা কালচার তৈরি হয়েছে, এই যে সিপিবি বা কমিউনিস্ট পার্টির এরা তো খুব জোরে সোরেই ফ্রন্টে ফ্রন্ট ভ্যানগার্ড হিসেবে এই সরকার পতনের আন্দোলনে কাজ করেছে। তো আজকে তাদের অফিস ভাঙচুর হবে। যেমন একজন অ্যাক্টিভিস্ট শাহবাগের, সে মিছিল ছিল বলে তাকে তার এখন থ্রেটের মধ্যে আছে। তো এই যে সিচুয়েশন, আপনার কি মনে হয় যে এখন, আমি জানি যে এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক পক্ষ চায় যে যারা লাল বিপ্লবী বা আম, ওই সময়টাতে এই করেছেন, তারা তাদেরকে আমরা বর্জন করে এগিয়ে যাব, এটা আমাদের অনেকেরই চাওয়া। কিন্তু আপনার কি মনে হয় যে সার্বিকভাবে আমরা রাজনীতিটা করি মানুষের জন্য? আলটিমেটলি আমাদের গোল কি? আমি অ্যাক্টিভিজম করি, আপনি করেন, কেন করি? মানুষের জন্য, মানবাধিকারের জন্য, না বাংলাদেশের মানুষের জন্য। আপনার কি মনে হয় যে এই অবস্থাতে আসলে একটা সর্বদলীয় ঐক্যে ডাক কোনোভাবে আসা দরকার, যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্নে যারা তারা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত? যেটাকে মনে হয়, আপনি একটা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন, আমি কাজ করি, আপনার কি মনে হয় এরকম কি করা উচিত? এটা কি হয় প্রয়োজনীয়? এটা যে প্রয়োজনীয় সেজন্যই কিন্তু আমার সাথে আপনি যুক্ত হয়েছেন, তাই না? হুম, আমরা কিন্তু প্রথম থেকে এই প্রয়োজনীয়তাটা বোধ করছি উপলব্ধি করি। বলেই, উপলব্ধি করছি বলেই কিন্তু আমরা একে অন্যের সাথে যুক্ত হয়েছি। এখন আমাদের এটা হচ্ছে গিয়ে অনলাইনে আমরা যুক্ত হয়েছি, অফলাইনে যেটা, সেটার জন্য ইনিশিয়েটিভ নিতে হয়। এখন দেশের যে পরিস্থিতি, অনেকেই তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই ইনিশিয়েটিভটা নিতে পারছে না। সমস্যাটা এই জায়গাতেই। মানুষ ফোনে পর্যন্ত কথা বলতে ভয় পাচ্ছে, কারণ তথাকথিত এই বই বিছা তারা অনেকের মোবাইল পর্যন্ত চেক করে আপা। আহ, ওরা রায় দিয়ে দেয় আপনি কোন পক্ষের লোক। 19 থেকে 20 হলে আপনাকে নিষিদ্ধ ছাত্রলীগের দোসর বলা হচ্ছে, আপনাকে আওয়ামী লীগ বলা হচ্ছে এবং আপনার প্রাণনাশ করা হচ্ছে। তো অফলাইনের যে যুক্ততাটা, অফলাইনে যে জোটবদ্ধ হওয়ার কথা আপনি বলছেন, সেটার জন্য সত্যিকার অর্থে যারা দেশে আছে, ওই উপলব্ধিটা তারাই করতে পারবে কোনটা উপযুক্ত সময়, তারা কতটা নিরাপদে থেকে ওই কাজটা করতে পারবে। তো সর্বদলীয় ঐক্যের কথা যেটা বলেছেন আপা, সর্বদলীয় ঐক্য হওয়ার জন্য আমরা প্রথম থেকে বলে এসেছি যে বিএনপি, আওয়ামী লীগ, সিপিবি, জাতীয় পার্টি, যারা জঙ্গি গোষ্ঠী না এবং যারা নিষিদ্ধ আন্ডারগ্রাউন্ড রাজনীতির সাথে জড়িত না, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি,
তাদের সকলের একীভূত হওয়া ছাড়া এই জিনিস থেকে যে অন্ধকার ধেয়ে এসছে সেই অন্ধকার থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার এলেই হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে আবার মানে যদি সবকিছু দেখেন, আপনিও দেখছেন আমিও দেখছি, জানি বুঝি, এমন কিছু মানুষজন জেল এবং অন্যান্য জায়গা থেকে বের হয়ে গেছে এবং এরা যে ধরনের তাণ্ডব করছে সেগুলো খুব সহসা আপনি ট্যাকেল দিতে পারবেন আমার এরকম মনে হয়নি। এবং সাথে আছে হচ্ছে গিয়ে অনলাইনের এসব উস্কানি, অনলাইনের এসব ধারাবাহিক উস্কানি, যারা নিজেদের ভিউ, লাইক, কমেন্ট এবং টাকা কামানো, সহজে টাকা কামানোর জন্য অনবরত মানুষকে উস্কে যাচ্ছে। অনেক মানুষই অনলাইনের ব্যবহার ঠিক মতো জানে না, কোন তথ্যটা গ্রহণ করবে, কোন তথ্যটা সঠিক, কোন তথ্যটা সঠিক না ভুল, এটা তারা ডিফারেন্সিয়েট করতে পারে না। আবার আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ কথা বলি। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়ি, একদম ছোটবেলায় আমরা কিছু নিউজ প্রিন্টে লিফলেট পেতাম, আপনার মনে আছে কিনা? অমুক মক্কা শরীফে গিয়ে চুরি করতে যায় সাপ হয়ে গেল। আপনার মনে মেবি। আছে আপা? হ্যাঁ। না। আমরা পেতাম মাঝে মধ্যে এগুলো, এবং আমাদের ছোটবেলায় কিন্তু এটা আমাদের মাথায় খুব ইয়ে করতো যে আল্লাহ, মক্কাতে যায়ও এরকম চুরি করতে গেছে এবং মানুষ থেকে সাপ হয়ে গেছে। মানুষ কিন্তু এই লেভেলের মানুষও আপা আছে। হ্যাঁ, অবশ্যই, মানে অদ্ভুত অদ্ভুত জিনিস বিলিভ করে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আপনি বললেন যে সিপিবির অফিস দখল করার জন্য লোক চলে যাবে, তাদেরকে কিন্তু ওভাবেই জিনিসটা ইনপুট দেওয়া হচ্ছে যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সিপিবি ভীষণ রকমের কাজ করছে। মানুষ কিন্তু ঘুরে গিয়ে যে জুলাই মাসে আগস্ট মাসে লাকি আক্তারের কি ভূমিকা ছিল সেটা দেখতে যাচ্ছে না। মানুষের মাথায় সেট হওয়া আছে, কারণ তাকে দিনে 500 বার দেখানো হচ্ছে লাকি আক্তার গণজাগরণ মঞ্চে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি স্লোগান দিচ্ছে, তাই না? ওই জিনিসটা মানুষের মনে সেট করা, এবং ওইটাকে বলা হচ্ছে যে শাহবাগীরা এসছে। এই কারণে এসব প্রপাগান্ডা কিন্তু আমরা কাউন্টার দিচ্ছি না, ডিবাঙ্ক করছি না কখনোই। যে কারণে কিন্তু মানুষ ডিরেইলড হচ্ছে এবং এই অপতথ্যের শিকার হচ্ছে, কিন্তু অপতথ্য দ্বারা তারা শিকার হচ্ছে এবং অপতথ্য দ্বারা তারা এই এটাকে কি বলবো, প্রভাবিত হয়ে বিভিন্ন রকমের মবের সাথে কিন্তু জড়িয়ে যাচ্ছে নিজের অজান্তেই। এই 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 প্রশ্নটার থেকে আমার তাহলে, তারপরেও আপনি দেখেন, আমরা কিন্তু আম, অনেক বছর যাবত কাজ করছি, অনেক অনেক বছর না দুই কিশোর আপা? হাজার আপনি, ছয় থেকে হ্যাঁ, ছয় আপনার ছয় আপনি থেকে আপনার মতো, আমি আমার মতো, আমরা অনলাইনে কিন্তু হুম, হুম। আমরা আমাদের সাথে তাহলে ওদের ওদের ইনস্টিগেশন বলেন বা ওদের মেসেজ যদি এরা পেতে নেয়, তাহলে আমাদের মেসেজটা নিচ্ছে না কেন? আমরা কি বেশি সফিস্টিকেটেড ওয়েতে কথা বলছি, বা আমরা কলম বেসড বা যুদ্ধের কথা বলছি না? মানে কেন ওরা ওদের রিলেট করছে, আমাদের করছে না? গ্যাপটা আবার এখন এখন গ্যাপের এটা একটা খুব সাধারণ কথা আপা। আপনি আমি কিন্তু পেইড না। হ্যাঁ। না। এবং আপনার আমার যে আদর্শটা সেটা কিন্তু আপা মৌলবাদী আদর্শ না। আমরা কিন্তু খুবই লিবারেল। আমরা যে কোনো কিছু শুনি, জানি, তারপর নিজের বিবেচনায় কাজটা করি। এরা কিন্তু আপা বড়ই হয় ওভাবে, তাদের মাথায় এরা 5-6 বছর বয়স থেকে আবার ছাত্রী সংস্থা বলেন, সবুজ সাথী বলেন, এগুলাতে যায়। আমি নিজে জামাতের স্কুলে পড়েছি, আমি কিন্তু প্রক্রিয়াগুলো জানি। ওকে। তো ক্লাস 3-4-এর বাচ্চাকে আপনি যখন এগুলা শিখানো শুরু করেন, মানুষ কিন্তু 12-13-14 বছর 15 বছরের পরে গিয়ে তার আর নতুন করে কোনো ব্যক্তিত্ব তৈরি হয় না। আগে যেগুলা শিখে আসে সেগুলা দিয়ে কিন্তু তার পরবর্তী ব্যক্তিত্ব তৈরি হয়। তো আমরা একে তো পেইড না আপা, এবং 2013-র গণজাগরণ মঞ্চের কাজটা করার পরে আমরা কিন্তু অনেকেই একটু কি বলবো এটাকে সেলফ কমপ্লাসেন্ট হয়ে গিয়েছি আমরা। দেখা যাচ্ছে যে যে যার ঘর সংসার, আমি তখন অনেক তরুণ ছিলাম, তাই না? ঘর সংসার চাকরি বাকরি ব্যক্তিগত জীবন নিয়ে সবাই জড়িয়ে গিয়েছে এবং ভেবেছি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাজনীতিতে এসেছে, তারা বাকি কাজ করবে। এখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আসার পরে যে সাংস্কৃতিক দলীয়তা তৈরি হয়েছে বছরের পর বছর, সেই শূন্যতার জায়গায় কিন্তু দেখেন আপা মৌলবাদী চক্র ঢুকে গিয়েছে। এবং তাদের যে নেটওয়ার্কটা, তাদের কিন্তু আবার পেইড। আপনি আমি 5টা কমেন্ট করলে তাদের কিন্তু 500 কমেন্ট আসছে, কারণ তারা সকাল থেকে বিকাল পর্যন্ত, আমরা যেরকম চাকরি করি ওরা সকালে গোসলটা করে ওই চাকরিতে বসে যায় এবং ওরা প্রতি মাসে টাকা পাচ্ছে এবং তাদের মাথায় ওই আদর্শ দেওয়া আছে।
যে ওরা যেটা করছে এটা আল্লাহর কাজ করছে। এবার আমরা হচ্ছে গিয়ে আপা আল্লাহ বিরোধী, এরকম একটা মনোভাব কিন্তু তাদেরকে শিখানো হয়েছে যে 4-5 থেকে। তো এই কারণে এই ব্যাটেল যদি আপা জিততে হয়, এটা অনেক দীর্ঘ ব্যাটেল। এইটা আজকে যারা আমরা বুড়ো হয়ে গিয়েছি তাদেরকে দিয়ে সত্যিকার অর্থে খুব একটা ব্যাটেল জিতা যাবে। আমরা হয়তো আলোটা জ্বেলে যে দিতে পারবো, কিন্তু এটার জন্য আমাদেরকে তরুণদের লাগবে। এবং অবশ্যই। এবং স্কুল কলেজ, এটা আমরা বরাবর বলে এসেছি যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেখানেই আমাদের লোকজন আছে, আমাদের বাচ্চারা আছে, তাদের সবাইকে দেশের শিকড়টার অনুভূতি দেওয়া খুব জরুরি। আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে আপা। আমরা সব সময় আত্মপরিচয়হীনতায় ভুগি। আমি হুম। দেখি আপা আমি দেখি আপা আমার দেশের একটা মানুষ, ছোটখাটো আহ শ্যামলা ট্যামলা মানুষ, সে আরবের জব্বা পরে ঘুরে কেন আপা? হোয়াই? কেন? এই হীনমন্যতা কেন? আরবের জুব্বা তোমাকে কেন পরতে হবে? ওইটা কি তোমার বলা হয়েছে যে এটা এমন কোন পোশাক যেটা পরলে তোমার মানে তুমি এক ধরনের টিকিট পেয়ে যাবা কোনো জায়গায় যাওয়ার সহজে? এগুলো হচ্ছে কি আপা আত্মপরিচয়হীনতা এবং হীনমন্যতা, শিকড়ের সাথে যুক্ত না থাকার ফলাফল। তো এই শিকড়ের সাথে যুক্ত থাকার কাজটা একটা দীর্ঘমেয়াদী কাজ। এটা আমরা মাঝখানে কি বলবো, আমাদের নিজেদেরও এটা একটা আমি বলবো যে ঘাটতি। আমরা একটু আত্মতৃপ্ত হয়ে গিয়েছি, লেজি হয়ে গিয়েছি এবং নিজের ব্যক্তিগত জীবন অনেক বেশি জড়িয়ে গিয়েছি, দেশকে আর সেভাবে উপরে রাখতে পারিনি। তো এখন সেই কাজটাতে আবার ফিরে আসতে হয়েছে, ফিরে এসেছি। মনে হয় যে এটার সাথে আরো বেশি তারুণ্য যদি যুক্ত হয় আমাদের কাজটা সহজ হবে। আমি আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আম, এক শেষের দিকে চলে আসতেছি। তারুণ্যের যুক্ত হওয়ার প্রসঙ্গে আমি আপনার সাথে বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেশে ধর্ষণ, নারীর উপর একটা ভয়াবহ, একটা নারীর সিগারেট প্রকাশ্যে ধূমপান করা, ব্যক্তিগতভাবে আমি বলি কারোরই ধূমপান করা উচিত না, স্বাস্থ্যের জন্য ভালো না। দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ভিউ। কেউ যদি ধূমপান করে, বাংলাদেশে তো ধূমপান প্রকাশ্যে করে, তো ধূমপান করার জন্য আপনি নারীকে কি হেনস্থা করা হলো আপনি জানেন। তারপরে সেই লোককে আবার ফুলের মালা দিয়ে বাইরে বের করা হলো, এগুলো সবই আপনি জানেন। এবং ধর্ষণ, আসিয়ার মৃত্যুর পরে আবার আরেকজনের বাচ্চার ধর্ষণ, তার সোশ্যাল মিডিয়াতে মায়ের কান্না। এবং অ্যাট দ্য সেম টাইম একজন খুব বিখ্যাত টক শো হোস্ট করেন, উনি খুব বিখ্যাত একজন সাংবাদিক, পপুলার। ওনার এখানে একজন নতুন দল করা একজন নারী নেত্রী এসেছিলেন, এবং তার বক্তব্য আপনি শুনেছেন। আমি চাচ্ছি আপনি বলেন কথাটা, সব হোস্ট বলা ঠিক না। এই যে আমাদের নারীরা বেগম সুফিয়ার মুখে কালি দিয়ে দেয় গ্রাফিতিতে, এই যে নারীদের একটা পরিবর্তন, নারীরা তো জানে, নারীরা যদি নারীদের সেলফ অ্যাওয়ার না হয় তাহলে তো মুশকিল। তো এই যে একটা পরিবর্তন হলো, একটা বিশাল পরিবর্তন, এটা কি শুধু ইসলামিক, মানে ইসলামিক গোষ্ঠীগুলা ওদেরকে এই পুরিয়াটা খাওয়াতে পারলো তাই, নাকি পারিবারিক শিক্ষা, গত 16 বছরে আমাদের সরকারের ঘাটতি, মানে এই, মানে ইগনোর করে যাওয়া, বা সরকার এই বিষয়টাতে গুরুত্ব দেয়নি, সাংস্কৃতিক কোনো মুভমেন্ট করেনি, কোনো কিছু তাদের প্লেটে দেওয়া হয় নাই, প্লেট এমটি ছিল, ইসলামিস্টরা এসে ওই প্লেটটা ভরে দিছে। ব্যাপারটা কি তাই? আসলে কেন এই গ্যাপ? নারীরা কেন বুঝতেছে না যে নারীরা একটা ভীষণই ভালনারেবল সিচুয়েশনের দিকে চলে যাচ্ছে? আজকে থেকে 10 বছর এরকম চললে ভয়াবহ অবস্থা হবে নারীদের। আপনার অবজারভেশনটা কি? বা এইটা আসলে উম, এটা আমার অবজারভেশনটা খুব দুঃখজনক। এটা মোটা দাগে বললে অনলাইনে একটা ফুটপ্রিন্টও থেকে যায়। আমি আপনাকে ছোট করে বলি, আমার অবজারভেশনে আমি দেখেছি অধিকাংশ বলবো না, প্রায় অনেক মেয়ে, বলবো না যে 50% বা 25%, এটা আমি পার্সেন্টেজ দিয়ে বলতে পারবো না, কারণ বেশ অনেকদিন হয়েছে দেশের বাইরে এসেছি। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আমাদের মধ্যে যে জিনিসটা ছিল আপা, ভালো মন্দ বিচার করতে যাচ্ছি না, আমি বলছি যে আমাদের মধ্যে যে প্রবণতাটা ছিল, আমাদের মায়েরা আমাদেরকে যে জিনিসটা শিখিয়েছে, যে আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, পড়ালেখা করতে হবে, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, কিছু একটা করতে হবে। এখনকার অনেকের মধ্যে আপা আমি একটা দেখি যে শর্টকাটে একটা সুখের জীবন বলি বা একটা নির্ভরতার জীবন, তারা পড়ালেখাটা করতে হয় করে, চাকরি করতে চায় না, ব্যবসা করতে চায় না। তারা একটা
আহ ধনী পরিবারের বা ধনী এরকম ধরনের একজন অর্থনৈতিক আহ, স্বাচ্ছন্দ্য চায়। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য চায় এই ধরনের কোনো ব্যক্তির সাথে তারা সম্পর্কে জড়ায় বা দেখা যায় যে শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমি ওই জায়গাটাই দেখি না যে কাজ করতে হবে, কাজে যেতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা অনেকের মধ্যেই আমি দেখি না। এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে নারী কিন্তু আবার পারিবারিক যে আবহ থাকে, তার বাপ ভাই বলেন, চাচা বলেন, তার পুরুষ যেসব আত্মীয় স্বজন আছে তারা, তাদের দ্বারা বা সঙ্গীত দ্বারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়। কারণটা কি আপা? কারণ হচ্ছে গিয়ে মেয়েরা ছোটবেলার থেকে বাইরের জগতের সাথে তাদের সম্পৃক্ততা কম থাকে। আপনার ছেলেটা ক্রিকেট খেলে 7, 8, 9 পর্যন্ত, 10 পর্যন্ত, বা আরো বড় হয়েও ক্রিকেট খেলে। আপনার মেয়ে বাচ্চাটা কিন্তু আবার সামগ্রিক পরিস্থিতিতে 5, 6 এর পরে আর খেলতে যেতে পারে না। আপনি নিজেই তখন বলেন যে তুমি কিন্তু তোমার ওই ছেলে বন্ধুর সাথে এখন আর ওভাবে খেলতে পারবে না। তো নারীর যে জিনিসটা, যে বহির্জগতের সাথে তার যে সংযোগটা, সেটা কম থাকার কারণে তাকে ম্যানিপুলেট করা খুব সহজ হয়। এই জায়গাটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর আরেকটা জিনিস আপা, আপনি বলেছেন যে পারিবারিক শিক্ষা বা পারিবারিক ঐতিহ্য। এখন আপা যে মেয়ে রাজাকার আলবদরের পরিবারে হয়েছে, তার কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার সম্ভাবনা আপা জিরো। ঠিক আছে। এখন একজন বিহারি কবি, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, অনেক সুন্দর কবিতা লিখেছেন, উনি আমাদের দেশের জন্য অনেক ভালোবাসা ছিল। ওনাকে দিয়ে কিন্তু আপনি সমগ্র বিহারিদেরকে যদি মূল্যায়ন করেন, তাহলে কিন্তু আপনি বিহারি চিনছেন না। এখন বিহারি পরিবারের যে সন্তান, সে কিন্তু এসে আপা এটা খুবই রেয়ার যে সে বাংলাদেশকে ধারণ করবে। মুসলিম লীগের যার ঐতিহ্য, সে বাংলাদেশকে ধারণ করবে। এটা আমি অনেকটা বলি যে এটা রক্তে প্রবাহিত। মুক্তিযুদ্ধ জিনিসটা, দেশপ্রেম জিনিসটা, নারীর প্রতি সম্মানের জিনিসটা, এগুলো অনেক কিছু আবার রক্তে প্রবাহিত। আপনি সামাজিক, অর্থনৈতিক, দেশীয় পরিস্থিতি দিয়ে মানুষকে প্রভাবিত করে মানুষকে হয়তো সুপথে আনার একটা ব্যবস্থা করতে পারেন, কিন্তু পারিবারিক যে জিনিসটা, ওই জিনিসটা কাটানো একটু দুষ্করই। ওইটা আমি দেখেছি। যে অনেক ভাব ধরে আপা যে খুব প্রগতিশীল, খুব লিবারেল, কিন্তু ওই যে শেষ পর্যন্ত আপা আমরা কিন্তু ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড হয়ে যায়। মুক্তিযুদ্ধের প্রশ্ন আসলে যদি, কিন্তু, তবে নানা কথা বলা শুরু করে আপা। তাহলে নারী নারীদের, আমি আহ, আমার আমার যেহেতু গ্রামের সাথে খুব যোগাযোগ, রাজনীতির, আমি একটা রাজনৈতিক পরিবারে বিলং করি। সো নারী, আমি যেই নারীকে আহ, মধ্যবিত্ত নারী একটা, আর হচ্ছে গ্রামের প্রান্তিক যে নারী, এবং বিগত সরকার, শেখ হাসিনা সরকার নারী নীতির আওতায় নারীর জন্য বহু কিছু করেছেন। এবং সবচেয়ে বড় কথা বোধহয় 66% বা এরকম যে নারী স্কুলের শিক্ষক শিক্ষিকা হবে নারী, হম প্রাথমিক হম বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিক প্রাথমিক এবং আমি প্রাথমিক নারীর প্রাথমিক শিক্ষায়। পরিবর্তনটা গ্রামে আমি কিন্তু দেখেছি। ওরা হয়তো একটা আহ, একটা লম্বা সেফটি বা সামাজিক কারণে ওরা হয়তো পড়ে, সামাজিক চাপে, কিন্তু ওদের মধ্যে যে একটা পরিবর্তন এসেছিল, ওরা যে নিজের অধিকার সম্পর্কে, একটা বাড়ি বানাচ্ছে একটা নারী, একটা জমি কিনলো তার বেতনের টাকা দিয়ে, একটা একটা ছোট্ট বাড়ি বানালো, একটু হাঁস মুরগির খামার করলো। নারীদের স্বাবলম্বী হতে আমি আমার গ্রাম বা আমার শ্বশুর বাড়ি গ্রাম, বা আমি আমি যেহেতু গ্রামে খুব, আমি রাজনীতিটা জানি, প্রান্তিক লোকের সাথে আমার উঠা বসা আছে, আমি গতকালকে আজকেও কথা বলেছি। তো আমি নারীদেরকে খুব, আমি নারীদের স্বাবলম্বী হতে দেখেছি গত 16-17 বছরে, তো খুবই আমি দেখেছি এটা। আমার কাছে মনে হয় যেসব মানুষগুলোকে আমরা এখন দেখছি, তারা তারা একটা কি বলবো, তারা একটা সার্টেন ক্লাস অফ পিপল এইটা যাদের মধ্যে। এইটা এই 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 জায়গাটাতে আপা আপনি একদম সঠিক কথা বলেছেন। এখন দেখেন আপা, দেশে যদি নারীর কোনো সমস্যা হয়, যারা এই কাজটা করেছে সেসব হুম। নারীদের কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে হবে না। আরবান আরবান এলিট যারা আছে, এবং ধরেন যে সারা হোসেন, হুম। হ্যাঁ, সারা হোসেন বক্তব্য শুরু করেছে, আমি দেখলাম জুলাইয়ের পরে উনি সোয়াসে হ্যাঁ। গিয়েছিল, ওনার একটা বক্তব্য। বাংলাদেশের আপা ইতিহাস বলছেন উনি বিদেশিদের কাছে এবং এখানে যারা উপস্থিত তাদের কাছে, 47 আপা, 52, 69, তারপরেই হচ্ছে গিয়ে 90, এরপরে 2024 আপা, 24। 71, 71 নাই আপা। তো
আপনি আমি মারা যাই, আমার দেশের 12 কোটি মানুষ মারা যাক, যারা এই কাজ করেছে আরবান এলিটদের কিছু যায় আসে না। সারা হোসেনরা যাচ্ছে। কালকে কালকে চলে যাবে। হ্যাঁ, শারমিন মুর্শিদ চলে যাবে, কথার কথা, রেজওয়ানা হাসান চলে যাবে। এত ভালোবাসে, এত স্বাধীনতা এনেছে, নিজের বাচ্চাটাকে কি আপা এনেছে ঢাকাতে, এনে রেখেছে? রাখেনি কিন্তু আপা। এবং শিক্ষক নেটওয়ার্কের অনেকে আপা জুলাই আগস্ট মাসের তড়িঘড়ি নিজেদের বাচ্চাদেরকে আপা স্টেটে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওনারা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য, ওই যে আমার যে মহিলাটা জয়িতাতে কাজ করে এসছে তার বাচ্চার জন্য কিন্তু আপা কি নিয়ে এসেছে, সরিয়া নিয়ে আসার ব্যবস্থা করছে। ব্যবস্থা করছে। এত ইয়েটা, আপনি ওই জায়গাটা একদম সঠিকভাবে আপা পিন পয়েন্ট করেছেন, যে যেই গোষ্ঠী, আমাদের ঢাকা শহর কেন্দ্রিক যে গোষ্ঠী এই কাজগুলা করে, তাদের জীবনে তো আপা এগুলার কোনো কালিমা লাগে না। সাফার করে হচ্ছে গিয়ে আপনার গ্রামের মহিলাটা, আপনার গ্রামের বাচ্চাটা, যে বাচ্চাটা অনেক কিছু পার হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এসে ভর্তি হয়েছে, মনে করেন পার্বত্য চট্টগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে। সেই বাচ্চাটা সাফার করছে, কারণ আপনি পাহাড়ি কোটা উঠিয়ে দিচ্ছেন, নারী কোটা উঠিয়ে দিয়েছেন, প্রতিবন্ধী কোটা উঠিয়ে দিচ্ছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়েই তো আপনার সকল রকমের সমস্যা, মুক্তিযোদ্ধা কোটা উঠিয়ে দিচ্ছেন। কিন্তু এখন আবার 2024-এ যারা অমুক হয়েছে তমুক হয়েছে তারা কিন্তু সবাই আবার ওই কোটাতে পড়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে গিয়ে আপা আইরনি, এবং এগুলাই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে সারাক্ষণের বৈপরীত্য আর কি। এই বৈপরীত্যের মধ্যে আমরা চেষ্টা করি সঠিক তথ্যটা দেওয়ার জন্য। এই জন্যই হয়তো আমরা বসি, যে মানুষ যেন দুই একটা সঠিক কথা, তথ্য আমাদের মাধ্যমে জানতে পারে আর কি। হ্যাঁ আপা, আমি আমাদের যে এই যে আমরা চালাই, আমরা একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি, আপনি চালাচ্ছেন। আমি মনে করি যে আমাদের যদি 2000 লোকও দেখে, 500 লোকও যদি এর মধ্যে চিন্তা করে যে আসলে তো আমার বাচ্চাটা বা আমার বোনটা, আমার বাড়ির কিশোরীজন, ওর যে ভবিষ্যৎটা কি হবে, এটা যদি ভাবে, সেটাই আমাদের আসলে, আমি এই মুহূর্তে আমাদের প্রাপ্তি মনে করছি। আমাদের আমাদের করার ক্ষমতাটাও তো কম আমাদের। আমরা বিদেশে থাকি, আমাদের না আছে আর্থিক অত সামর্থ্য, আমাদের না আছে আর কিছু এক্সেস, এটা তাও সেটাও মানে এই যে তথ্য প্রযুক্তির এই জিনিস বিষয়টাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা উম, মারামারি জঙ্গি এরকমও না, আমরা শান্তির কথা বলতে পারি, তথ্যটা তুলে ধরতে পারি। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। কিশোর আপা, আপনি হয়তো বলবেন যে আমরা আসলে এরকমই আলোচনা করি খুবই, মানে হুম হুম। হ্যাঁ, মানুষকে একটু মেসেজ দেওয়া কি, আপনার পারসেপশনটা মানুষের কাছে তুলে ধরা। আমি শেষ কথাটা আপনাকে যেটা আপনার কাছে আপনি আমার দর্শকদের জন্য বলবেন, সেটা হচ্ছে আমি চাই, সেটা হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস কিন্তু প্রথমে নারীদের এই যে যখনই ওনার গ্রামীণ ব্যাংকটা চালু করলেন, তখন কিন্তু যে ওনার স্লোগানটা ছিল যে নারীদেরকে স্বাবলম্বী করতে চেয়েছেন। পরবর্তীতে কি হয়েছে, নারীদের কি ভয়াবহ অবস্থা হয়েছে ওনার ঋণ নিয়ে, সেটা আলাদা ইস্যু। বাট উনি কিন্তু এটা কিন্তু উনি যে নারী, উনি বুঝে গেছিলেন বাংলাদেশে বর্তমানে আজকের দিনে নারী সংখ্যা পুরুষ সংখ্যার থেকে বেশি। এবং বর্তমানে গত 8 মাসে নারীদের যে অবস্থা, সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা, এভরিথিং শ্যাটার, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু ধ্বংস, মুক্তিযুদ্ধ তো ধ্বংসই, এটা তাদের টার্গেট। নারীর অবস্থা খুবই শোচনীয়। কিন্তু আমাদের ডক্টর ইউনূস, আমাদের যে প্রধান বাংলাদেশের এই মুহূর্তে, ওনার প্রথম যে স্লোগান সেটা কিন্তু ছিল নারীর স্বাধীনতা, নারীকে স্বাবলম্বী করা। অন দ্য কন্ট্রারি, এত বছর পরে উনি সেই নারীকে খেলাফতের দিকে পুশ করছেন, নিয়ে যাচ্ছেন, যে নারীরা খেলাফতি আইনে ঘরের ভিতরে পর্দানসীন হয়ে যায়, নারীরা আর কোনো কাজ করতে পারবে না। মেবি সেই জন্যই সমস্ত শিল্প কারখানা ধ্বংস করে দেওয়া হয়েছে, কারণ ওখানে নারী শ্রমিকরা কাজ করত। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মতামত বা বিশ্লেষণটা বলেন। এটাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আমার তরুণ সমাজ, তরুণ একজন নারী, তরুণী, তাদের জন্য কিছু বলেন। আবার ডক্টর ইউনূস তো নারীর উন্নয়নের জন্য স্লোগানটা দেয়নি। না। উনি দেখেছে ওই মুহূর্তে ওইটা দিয়ে উনি ব্যবসা করতে পারবে। ঠিক আছে, উনি ব্যবসা করেছেন। আর নারীর যে অবস্থা না পায় এই মুহূর্তে, আমি একদম এক কথায় আপনাকে বলবো, আগেও বলেছি প্রত্যেক প্রোগ্রামে, নারীর এই অবস্থান, নারীকে পরিবর্তন করতে হবে। কেউ এসে তাকে কাজটা করে দিবে না। নারী যদি নিজে সচেতন হয়,
নিজে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে এই অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে এবং রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আমি আপনাকে বলছি। আপনি 2013-তে দেখেছেন যে আমরা নারীরা যেভাবে সম্পৃক্ত হয়েছি গণজাগরণ মঞ্চের সাথে, হ্যাঁ, সে কারণে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হয়েছে। তো নারী একজন জাহানারা ইমাম কিন্তু পুরো বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন। এবং আপনি যদি দেখেন একজন শেখ হাসিনা পুরো বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছেন। সমালোচনা করতে পারবেন, আমিও পারবো, অনেক সমালোচনা গত 15 বছরে করেছি, কিন্তু যা দিয়েছেন সেটা কিন্তু কখনো সেভাবে বলা হয়নি, কারণ আমরা এমন এক জাতি আপা, আমরা অ্যাপ্রিসিয়েট করতে জানি না, জানেন তো। হুম। তো তরুণ হিসেবে তরুণদেরকে বলবো যে অ্যাপ্রিসিয়েট করা শিখেন এবং সত্যটা জানেন, এটা খুব জরুরি। অমুকে বলেছে, তমুক হুজুরে বলেছে, নো। আপনি একটা টোকা দিলে সবকিছু জানতে পারছেন। আপনি নিজের বিবেচনাটা খাটান, ব্রেনটা ড্রয়ারে রেখে দিয়েন না। ব্রেনটা ড্রয়ারে না রেখে একটু যদি খাটানো হয় তাহলে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয় না, এবং ন্যাকামি গুলাও আর তখন করতে হয় না। আল্লাহ, আমি তো মনে করেছি আওয়ামী লীগ চলে গেলে বিএনপি আসবে, দেশ যেমন ছিল তেমনই থাকবে, এরকম তো হবে ভাবিনি, একটা নির্বাচন হবে, বিএনপি বসবে, দেশ এরকমই থাকবে। কেন? আপনার রাজনৈতিক যদি অভিজ্ঞান না থাকে, রাজনৈতিক যদি বোঝাপড়া না থাকে, আপনি বোঝার চেষ্টা করেন, না বলতে চুপ থাকেন। কিন্তু আপনি ক্ষতিগুলা কেন করবেন? তো তরুণদেরকে বলবো ওইটাই, যে জানেন, বুঝেন এবং অন্যকে জানান, সত্যকে গ্রহণ করেন। অর্ধ সত্য, মিথ্যা, মিথ্যা মেশানো তথ্য, এগুলা মাথার মধ্যে নিয়েন না। এবং এই যে ব্যক্তি ঘৃণা, টানেল ভিশনের মতন একটা ব্যক্তি ঘৃণা আপনাদেরকে শেখানো হচ্ছে যে অমুক খারাপ, অমুক কেন খারাপ জিজ্ঞেস করেন, পয়েন্ট গুলা জিজ্ঞেস করেন। অমুক খারাপ কেন আর অমুক ভালো কেন, কেন মনে হচ্ছে যে ইউনুস একেবারে ফেরেশতা, কি কারণে মনে হচ্ছে নিজেকে জিজ্ঞেস করেন। ওই জিনিসটা জানা খুব জরুরি। ওনার অবদান কি বাংলাদেশের পরিবর্তনে, বাংলাদেশের উন্নয়নে? ইউনুসের অবদান কি, এই জিনিসটা একবার জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন নিজেকে যে সে তার ব্যক্তিগত উন্নয়ন ছাড়া কোনো ধরনের সামগ্রিক উন্নয়ন কারোর জন্য করেছে কিনা। তরুণদেরকে ওইটাই বলবো। ওইটা হলে দেখবেন যে প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার সকল ধরনের ধ্যান ধারণা স্বচ্ছ হয়ে যাবে, এবং তখন আপনি সঠিকভাবে দেশের জন্য কাজ করতে পারবেন, দেশকেও ভালোবাসতে পারবেন। হ্যাঁ, আমি শুধু একটা জিনিসই যোগ করতে চাই, একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের যে তরুণী আজকে আহ একজন 20, 24, 28 বছর বিয়ে হবে, আজকের যে পরিস্থিতি, তাদেরকে আসলে এতটুকুন ভাবতে হবে যে তার যে কন্যা সন্তান আসবে, তার জন্য সে কিরকম বাংলাদেশ রেখে যেতে চায়। তার কন্যা সন্তান কি মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারবে, বিহঙ্গ চিত্তে উঠতে পারবে, নাকি ঘরের ভিতরে আটকে থাকবে? এটা আসলে একজন তরুণী বা নারীকেই ডিসিশন নিতে হবে। এবং আমাদের নারী শক্তি একটা বিশাল, আমরা জনসংখ্যায় পুরুষদের থেকে বাংলাদেশে বেশি। তো আমরা যদি ভয়েসটা উঠাই, আমরা যদি আমাদের প্রতিবাদ এখনই না করি, তাহলে সময় খুব আর বেশি নাই, সময় আমাদের হাত থেকে চলে যাচ্ছে। কিশোর আপা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনি সময় দিয়েছেন। আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে কথা বলবো। তখন আশা করছি যে সময়টা ভালো থাকবে, আমাদের পক্ষে থাকবে, দ্রুতই সবকিছুর পরিবর্তন হোক। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপা, আপনিও ভালো থাকবেন। দর্শক শ্রোতাদেরকেও অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের কথা আপনাদের ভালো লেগেছে। আপনারা নিরাপদে থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার কন্যা সন্তানের প্রতি বিশেষ করে খেয়াল রাখবেন, নিরাপদে থাকবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।